জানো তো, সহজ সরল মানুষেরা খুব সহজেই না প্রত্যেকটি মানুষকে বিশ্বাস করতে পারে। তারা নিজেরা যেমন সরল, তেমন প্রত্যেকটি মানুষকেই কিন্তু সরল ভাবে। কিন্তু একটা সময় ঠকে যেতে যেতে তারা যখন মানুষের মুখের উপরে সত্যি কথাটা বলতে শুরু করে দেয়, ঠিক তখনই ধীরে ধীরে তার চারপাশের লোকগুলো কমতে থাকে। অর্থাৎ আমরা ভেবে নিতেই পারি যে সেই চারপাশের লোকজনগুলো স্বার্থপর ছিল, এক ধরনের আবর্জনার মতো। সুতরাং বাদবাকি যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা জীবন শুরু করতে পারি, তখনই আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে না, আগের তুলনায় আমরা কিন্তু বেশ ভালো আছি। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো, আজকে সকালে ব্লগটা শুরু করেছিলাম একদম রান্না বান্না দিয়ে। সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম। আমার ছেলেটা সয়াবিন খেতে বেশ ভালোবাসে। আগে তো সয়াবিনকেও মাংস ভাবতো, তবে এখন তো ও বড় হয়েছে, ও চিনতে পারে যে এটা সয়াবিন, এটা মাংস নয়। তা খেতে ভালোবাসে তো, তাই ছেলের জন্য একটু সয়াবিন রান্না করলাম। যদিও বা আমি সয়াবিনে কোনো রকম কিচ্ছু মশলা দিতে পারি না। দেখো, ভয়েস ওভার দেওয়ার সময় কী প্রবলেম হচ্ছে। সেই যে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, এখন যখনই ভয়েস ওভার দিচ্ছি গলাটা কেমন ভেঙে ভেঙে আসছে। তবে আমার একটু হলেও ভয় লাগছে জানো। আমার মনে হচ্ছে যে আমার ডাস্ট অ্যালার্জি হয়তো আবার ভেতরে ভেতরে বেড়ে গেছে, যার এটা শুরু আমি হয়তো বুঝতে পারছি না। এরপরে হয়তো আমাকে আরও সমস্যায় ভুগতে হবে। সেই কলকাতা এখানে নয়, সেই অ্যাপেলো এখানে নয়, আবার সেখানে ছোটাছুটি করা। ডক্টরে তো 4 বছর ধরে ভ্যাকসিন নিতে বলেছিল, নিজে মাতব্বরি করে ভ্যাকসিন নিলাম না। না জানি এখন কোন মুখে তার কাছে যাব। আর ওই অ্যাপেলোতে ছাড়া আর কোথাও সেই ডাস্ট অ্যালার্জির কিংবা অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর পাওয়া যায় না। আমার হয়েছে চরম সমস্যা জানো, বাচ্চা কাচ্চা নিয়ে এত দূর ছোটাছুটি করা। ছোট বাচ্চাটা তো, এই গরমে সেই কলকাতা 200-300 কিলোমিটার, কত যে হাঙ্গামার ব্যাপার। আমি এটাই এখন মনে মনে চিন্তা ভাবনা করছি। তবে এখনও বরকে কিছু বলিনি যে আমার এরকম সমস্যা হচ্ছে। আগে 2-10 দিন দেখি, তারপরেই না হয় বলবো। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে স্টিলের র্যাকটাকে সুন্দর করে মুছে নিলাম। আর এই তক্তাটা দেখেছো, 2-4 দিনকে একটু হাত দিতে পারিনি, আর অমনি কিন্তু নোংরা হয়েছে। আর এই যে ম্যাটটা যেহেতু হালকা কালার, প্রত্যেক দিন মুছে রাখাটাই আমার কর্তব্য। কিন্তু কি বলতো, পারা যায় না। সেই ভোরবেলা ওঠা, ছেলেকে নিয়ে ছোটাছুটি করা, তার উপরে সংসারের প্রতিটি জিনিস গুছিয়ে বাকিয়ে রাখাটা বেশ চাপের ব্যাপার। তা আজকে না আমার নজর পড়েছে। তারপর দেখছি এটা তো নোংরা হয়েছে, তাই সাথে সাথেই না আমি সুন্দর করে ম্যাটটাকে মুছে নিয়েছি। আর তার সাথে সাথে ভেজা কাপড় দিয়ে স্টিলের র্যাকটাকেও মুছে নিয়েছি। তবে স্টিলের র্যাকটা যখন আমি অনলাইন থেকে কিনেছিলাম, তখন নিচের অংশগুলো, মানে নিচের এই ছোট্ট ছোট্ট রডগুলো একটু একটু বাঁকা ছিল। যেখানে এই কৌটোগুলো সাজিয়ে রাখলে কৌটোগুলো কাত হয়ে যাচ্ছিলো, তাই না ওখানে একটা কাপবোর্ড পেতে দিলাম। সেই কাপবোর্ডের উপর সুন্দর করে আমি কিন্তু কৌটোগুলো সাজিয়ে রেখেছি। এবার চলে এলাম রান্না বসাতে। কী বলতো, একদিকে রান্না করছি আর একদিকে রান্নাঘর পরিষ্কারের কাজগুলোও করে নিচ্ছি। চটপট করে করছি তো খুব একটা অসুবিধে হচ্ছে না। এই যে এখন একটু সয়াবিনের ফোড়ন দেবো। আমি সয়াবিনে কোনো রকম কোনো মশলা দিই না জানো তো। আদা বাটা বলো, জিরে বাটা বলো, সামান্য একটু জিরে গুঁড়ো প্রত্যেকটা তরকারিতে দিই ঠিকই, তবে আজকে না জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, তাই জিরে গুঁড়োর বদলে ভাবছি একটু গরম মশলা দেবো। আর এই যে গরম মশলার প্যাকেট ধরে আমি কিন্তু গরম মশলা দিতেও শুরু করেছি। খুব বেশি গরম মশলা দেবো না, কেন কি আমার ছোট্ট ছেলেটা খাবে। আর গরম মশলা খুব যে একটা আমরাও পছন্দ করি তা কিন্তু নয়। আর তার উপরে একটু বাটার দিয়ে দিয়েছি, এতে করে তরকারির স্বাদটা একটু হলেও ভালো লাগবে। একবার সয়াবিন রান্না করেছিলাম, আমার শ্বশুরমশাই ভীষণ সুনাম করেছিল। সে সয়াবিনের তরকারি খেতে পছন্দ করতো না, তবে সেদিনকের তরকারিটা নাকি ভারী সুন্দর হয়েছিল। সে বলেছিল যে আমি সয়াবিন পছন্দ করি না, তবে আজকে সয়াবিনটা না আমি বেশ ভালো খেয়েছি। সেদিনের মতন সয়াবিন আমি আজও পর্যন্ত রান্না করতে পারলাম না। যাই হোক, সয়াবিনটা বসিয়ে তারপর এই যে বাইরে চলে এলাম। আমার ছেলেটা তো আমের চাটনি খেতেও ভীষণ পছন্দ করে, তাই একটু গাছের থেকে আম ছিঁড়ে নিচ্ছি। স্কুলের পাশে একটা আম গাছ ছিল, সেখানে আমগুলো না কেমন যেন নরম নরম হয়ে গেছে। আগের দিন কুড়িয়ে নিয়ে এসেছিলাম, ভীষণ টক ছিল। তবে সেই পাকা পাকা আম দিয়ে না চাটনি রান্না করলে ভালো লাগবে না। যেহেতু আমাদের গাছে ছোট ছোট অনেক আম আছে, বড় আমের পাশাপাশি যেন ছোট ছোট আমও হয়েছে, সেই ছোট্ট ছোট্ট আমগুলোকে না আমি পেরে নিলাম। এই 3টে আমের চাটনি হচ্ছে আজকে রান্না করব। এদিকে দেখো, আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে, মানে সয়াবিনের তরকারিটা নামিয়ে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম।
দেখো, একদিকে রান্না চাপিয়েছি, একদিকে রান্নাঘর পরিষ্কার করেছি, আর তারপরে ভাতও চাপিয়ে দিয়েছি। আসলে রান্নাবান্না করার সময় বেশিরভাগ সময়টাই তো আমরা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকি, গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকি। সেই সময়টাতে হাতের কাজগুলো যদি করে নিতে পারি, মানে টুকটাক করে রান্নাঘরের জিনিসপত্রগুলো যদি একটু ক্লিন করে নিতে পারি, একটা ভেজা কাপড়ের সাহায্যে প্রত্যেকটা জিনিস যদি একটু মুছে নিতে পারি, ওই ধরো মোটামুটি মিনিট 15 যদি সময় দিতে পারি রান্নাঘরটার পেছনে প্রত্যেকটা দিন, তাহলে রান্নাঘরটা খুব একটা নোংরা যে হয় তাও কিন্তু নয়, আর খুব ঘন ঘন যে তাকে ডিপ ক্লিন করতে হবে তারও কিন্তু কোনো কথা নেই, তাই না বলো? আসলে আমাদের নিজেদের উপরেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু নির্ভর করে। আমরা কিভাবে আমাদের সংসারের কাজগুলোকে গুছিয়ে বাগিয়ে করব, সেই চাবিকাঠি তো আমাদের হাতেই থাকে, তাই না? সেখানে একটু বুদ্ধি খাটানোর দরকার আছে। যাই হোক, চলো গল্প করতে করতে আমি না আমার ঘরে সেই দরজার সামনে যে পর্দাগুলো ছিল, আমার ছেলে সেই পর্দাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আর কি একটা দড়ি বাঁধা ছিল, সেই দড়িটা ছিঁড়ে ফেলেছে। আর এমনিতেও জানো তো, পর্দাটা আমাকে খুলতেও হতো, ওটাকে কাচতে হতো। তা যাকে ভালোই করেছে। আমি কি করেছি, আজকে এক সুযোগে পর্দাটাকে কিন্তু ভিজিয়ে দিয়েছি, পর্দাটাকে কেচে দেব। পর্দাটা ভিজিয়ে তারপর চাটনিটা কিন্তু আমি বসাতে এসেছিলাম, গল্প করতে করতে চাটনিটাও হয়ে গিয়েছে। আর এই তো একটু সময় নষ্ট না করে সাথে সাথেই কিন্তু গ্যাসটাকে আমি পরিষ্কার করে নেব। এই দেখো, রান্নাঘরের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে গ্যাস, কিংবা উনুন কিংবা ওভেন, যে যেটা ব্যবহার করো না কেন, সেটা রান্নার পরপরই যদি আমরা হালকা হাতে একটু জল দিয়ে পরিষ্কার করতে পারি, তাহলে কি হবে বলো তো? গ্যাসটা তো নোংরা হবেই না, গ্যাসের তেল চিটচিটে যে ভাবটা থাকে সেটা সাথে সাথেই উঠে যাবে। অনেকের গ্যাসে আমি দেখেছি, আমাদের গ্যাসেও থাকে, যখন আমি বাবার বাড়ি থাকি তখন ফিরে এসে যখন গ্যাসের দিকে তাকাই, সেই গ্যাসের দিকে আর তাকানো যায় না। যেমন ধুলোর চট পড়ে থাকে, তেমন তেল মশলারও চট পড়ে থাকে। তখন এসে কিন্তু আমাকে সাবান সোডা দিয়ে ঘষতে হয় গ্যাসটাকে। তবে আমি এই যে কদিন থাকি, প্রত্যেকটা দিন আমি যখন গ্যাস মুছে রাখি, তখন আমি যত যাই রান্না করি না কেন, হালকাভাবে ভেজা কাপড়ের সাহায্যে গ্যাসটাকে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যায়। তবে ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করা আর নোংরার চট জমিয়ে একদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্যে অনেক তফাৎ আছে, তাতে করে খাটনি বেড়ে যায়। চলো, যে যেভাবে কাজের সুবিধা খুঁজে নেয়। তবে আমি প্রত্যেক দিনের ডাস্টিং ক্লিনিং প্রত্যেক দিন করতেই বেশি পছন্দ করি, এতে করে আমার খাটনি কম হয়, জানো? যাকে গল্প করতে করতে কলের পরে এত রোদ ছিল, ক্যামেরা সেট করতে পারিনি, অফ ক্যামেরায় আমি কিন্তু সুন্দর করে পর্দাগুলোকে কেচে নিয়েছি। আর এবার হচ্ছে তারে পর্দাগুলোকে আমি মেলে দিচ্ছি। এখন তো দুপুরবেলা, ভীষণ রোদ আছে আর হাওয়াও আছে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে একটা কমেন্ট করে জানিও। আর সেই সাথে ভিডিওটিতে একটা লাইকও করো, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর সেই সাথে আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজ আসি, টাটা সবাইকে।